আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে একমাত্রিক কার্যক্রম অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ। সিমপ্লেক্স পদ্ধতিতে সমাধান করো। আমরা একটা সমস্যা রাখলাম, এই সমস্যাটা আমরা সিমপ্লেক্স পদ্ধতিতে সমাধান করব। আর মূলত একমাত্রিক কার্যক্রম আমরা সর্বোচ্চকরণ সর্বনির্ভরকরণ এই দুই ধরনের সমস্যার সমাধান করে থাকি। টোটাল তিনটি নিয়ম আছে, তোমরা জানো একমাত্রিক কার্যক্রমের ক্ষেত্রে সাধারণত তিনটা নিয়মে আমরা পদ্ধতি ব্যবহার করি, তিনটা পদ্ধতি ব্যবহার করি। সেটা হচ্ছে সিমপ্লেক্স, ডুয়ালিটি আর হচ্ছে জিওমেট্রিক। এই পর্বে আমি তোমাদের সিমপ্লেক্স মেথডে একটি সমস্যার সমাধান করব, যে সমস্যা হচ্ছে সর্বোচ্চকরণের। উদ্দেশ্যমূলক অপেক্ষক দেওয়া আছে, এই উদ্দেশ্যমূলক অপেক্ষকটাকে আমরা সর্বোচ্চকরণ করব এই সীমা শর্তের প্রেক্ষিতে। আমি আগে একটু বলে রাখি, একমাত্রিক কার্যক্রমের কোনো সূত্র নেই। যেহেতু কোনো সূত্র নেই, কিভাবে করবো অঙ্ক? ধাপ মনে রাখতে হবে। মনোযোগ সহকারে ক্লাসটা দেখবো, ধাপগুলো ভালো করে খেয়াল করবো, ইনশাল্লাহ কঠিন লাগবে না। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে সীমা শর্ত আছে, সীমা শর্তকে শুরুতেই তোমাকে সমীকরণে রূপ দিয়ে নিতে হবে। আমরা লিখবো সীমা শর্তকে সমীকরণে রূপ দেই। লিখে নিচ্ছি যে সীমা শর্তকে প্রদত্ত সীমা শর্তকে সমীকরণে রূপ দেই। প্রদত্ত সীমা শর্তকে সমীকরণে রূপ দেই। তো সমীকরণ রূপ দিলে a টু দিয়ে x1 কে গুণ করবো, তাহলে 2x1, a টু দিয়ে x2 কে গুণ করবো প্লাস 2x2। ম্যাট্রিক্সের গুণ যেটা বলি আমরা, তাই না? a টু দিয়ে x1 কে গুণ করবো, তাহলে 2x2 1, 2 দিয়ে x2 কে সারি উপাদান কলামের উপর, সারির প্রথম কলামের প্রথম, সারির দ্বিতীয় কলামের দ্বিতীয়। এখানে লেস দেন ইকুয়াল আছে, উপরে আছে 8। পরে দ্বিতীয় সারিতে যাব, দ্বিতীয় সারির উপাদান প্রথম উপাদান, দ্বিতীয় সারির প্রথম উপাদান কলামের প্রথম উপাদান, তাহলে 4x1, সারির দ্বিতীয় উপাদান কলামের দ্বিতীয় উপাদান 2x2 12। প্রদত্ত সীমা শর্তকে সমীকরণে রূপ দেই, আমরা সমীকরণে রূপ দিচ্ছি। এখন আমরা এই সীমা শর্তের প্রেক্ষিতে এই পাইটাকে সর্বোচ্চকরণ করব। এখন সীমা শর্তের প্রেক্ষিতে কি আছে? সীমা শর্ত আছে তোমার এই অংশটুকু বলা হয়েছে 8 এর সমান অথবা 8 থেকে ছোট। যদি এই অংশটুকু যেমন 2x1 প্লাস 2x2, এটা যদি 8 এর সমান হয় অথবা 8 থেকে ছোট হয়, 8 এর সমান হয়ে গেলে তখন কথা নাই। আমরা কি করব? যদি ছোট হয় তাহলে কি করব? ছোট হলে এক কাজ করতে হয়, আমাদের এখানে একটা চলক ধরে নিতে হয়। সেটাকে আমরা ঘাটতি চলক বলতে পারি অথবা আলগা চলক বলতে পারি। এই আলগা চলক ধরে আমি সমান লিখে দেব। অর্থাৎ এইটুকু সমান হয়ে গেছে, 8 এর সমান হয়ে গেছে। কিভাবে? যতটুকু ছোট ছিল ততটুকু হচ্ছে s1। এখন কতটুকু ছোট ছিল সেটা আমরা বুঝবো। অঙ্কটা সমাধান করলে s1 মান পেয়ে যাবো, আমরা s1 একটা মান পাবো। ওই মানের ভিত্তিতে বুঝবো আমরা যে কতটুকু ছোট। তবে আপাতত আমরা সমান লিখে দিব কোন শর্তে? যে যতটুকু ছোট আছে ততটুকু হচ্ছে s1 এর মান, এই শর্তে। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার, এখানে তো বলা আছে ছোট হবে অথবা সমান হবে। যদি সমান হয় তাহলে s1 টা লিখতেন, সমান হলে s1 এর মান 0 হয়ে যাবে। অর্থাৎ আমরা আলগা বা ঘাটতি চলক হিসেবে s1 যোগ করব। যদি এখানে কতটুকু ছোট থাকে, যদি 1 2 3 যতটুকু ছোট হয় s1 এর মান তা চলে আসবে। আর যদি সমান হয়ে থাকে তাহলে s1 এর মানটা 0 চলে আসবে। সীমা শর্ত দুইটা, আমি s1 s2 যোগ করব, তিনটা হলে তিনটা যোগ করে থাকি আমরা। এখন লিখে নেব সীমা শর্তকে সমীকরণে রূপ দেই। ওকে, এখন যে কাজটা করব, উদ্দেশ্যমূলক অপেক্ষককে সর্বোচ্চকরণের জন্য লিখে নেব যে উদ্দেশ্যমূলক অপেক্ষককে সর্বোচ্চকরণের জন্য সীমা শর্তকে s1, আমরা সীমা শর্তের সাথে s1 ও s2 যোগ করে সমতানয়ন করি। উদ্দেশ্যমূলক অপেক্ষককে সর্বোচ্চকরণের জন্য সীমা শর্তের সাথে s1 s2 যোগ করে সমতানয়ন করি। তো আমরা সীমা শর্তের সাথে s1 s2 যোগ করে সমতানয়ন করব। এই যে সীমা শর্তের সাথে s1 s2 যোগ করে সমতানয়ন করব, তো আমরা লিখব 2x1 প্লাস 2x2 প্লাস s1 সমান 8। আমরা একদম বাদ লিখে দিতে পারি, বাদ দিয়ে s1 সমান হচ্ছে 8 মাইনাস 2x1 মাইনাস 2x2।
আমরা S1 এর মানটা বের করলাম। কাজ করে নিবা, এখানে একটা নং দিয়ে দিও 1 নং, আর এটা দিয়ে দিও 2 নং। আচ্ছা, এবং এটা করব যে 4x1 প্লাস 2x2 প্লাস S2 সমান 12 বা S2 সমান 12 মাইনাস 4x1 মাইনাস 2x2। ওকে, এখন আমরা সমীকরণ 1 নং 2 নং আর 3 নংকে ম্যাট্রিক্স আকারে সাজাবো। ধাপটা মনে রাখবে কিন্তু, হ্যাঁ, আমরা এইভাবে তিনটা সমীকরণ বের করে নিব। এখন এই সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজাবো। তো লিখে নিব সমীকরণ 1 নং 2 নং এবং 3 নংকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। সমীকরণ 1 নং 2 নং ও 3 নংকে ম্যাট্রিক্স আকারে সাজাই। সমীকরণ 1 নং 2 নং 3 নংকে ম্যাট্রিক্স আকারে সাজাই। আমরা 1 নং 2 নং 3 নংকে ম্যাট্রিক্স আকারে সাজাবো। ওকে, তাহলে আমরা লিখে নিতে পারি এখানে ম্যাট্রিক্স 1, ম্যাট্রিক্স 1। হ্যাঁ, কিভাবে সাজাবো সেটা হচ্ছে এখানে অধীন চলক সমূহ বাম পাশে থাকবে, যে পাই, তারপর হচ্ছে তোমার S1, তারপর হচ্ছে তোমার S2, এই চলকগুলো বাম পাশে থাকবে। তাহলে পাই S1 S2, আর চলকগুলো এখানে থাকবে x1 x2 আর এখানে হচ্ছে 1, ঠিক আছে। 1 হচ্ছে ধ্রুবক, 1টা রাখছি ধ্রুবকের জন্য। দেখো এখানে তুমি একটা ধ্রুবক আছে, এখানে ধ্রুবক আছে, তো ধ্রুবকের জন্য তোমাকে একটা কলাম রাখতেই হবে, যদিও এখানে ধ্রুবক নাই আলাদা করে। এবার আমরা সাজাবো কি, ম্যাট্রিক্স সাধারণত হচ্ছে ম্যাট্রিক্স থার্ড ব্র্যাকেট দিয়ে হয়, কিন্তু আমরা এখন থেকে কার্যক্রম বক্স মানে ম্যাট্রিক্স গঠন করতে হয়। তো পাইপ যে সহগগুলো আছে, x1 সহগ 8, আমি এখানে 8 দিব, x2 এর সহগ 6 দিব, আর ধ্রুবক নাই 0 যাবে। এবার S1 এ যাও, S1 8 x1 কত -2, x2 কত -2, 12 -4 -2, ব্যাস, এই হচ্ছে ম্যাট্রিক্স 1। এখন আমাদের কাজ হচ্ছে এই ম্যাট্রিক্স 1 থেকে ম্যাট্রিক্স 2 বের করব এবং সমাধানে অগ্রসর হব। তোমাদের প্রতি অনুরোধ রইল, ম্যাট্রিক্স 1 থেকে ম্যাট্রিক্স 2 কিভাবে হয় অনেক ভালো করে বুঝো। এটুকু পারলে তোমার এই অধ্যায় 20% কমপ্লিট। কিভাবে ম্যাট্রিক্স 1 থেকে ম্যাট্রিক্স 2 কিভাবে বের হয় ওটা জানবে। ওকে, এটা জানার জন্য প্রথমে তোমাকে যে কাজ করতে হবে, এখানে পিভট কলাম, পিভট সারি নির্ণয় করতে হবে। এখানে আমরা একটু লিখে নিব পিভট কলাম। পিভট একমাত্রিক কার্যক্রম গাণিতিক শব্দ, এটা বাংলা নাই। পিভট কলাম, পিভট কলামই। পিভট কলামটা কি সেটা তুমি জানতে পারো। পিভট কলাম হচ্ছে উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ ধনাত্মক মান, উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ ধনাত্মক মান, আমি আবার কথা বলি, উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ ধনাত্মক মান যে কলামে থাকে তাকে পিভট কলাম বলে। এর হচ্ছে উদ্দেশ্যমূলক অপেক্ষক, আর তার সর্বোচ্চ ধনাত্মক মান তো 8, এই যে কলাম আছে সেটাকে আমরা পিভট কলাম বলতে পারি। তাহলে উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ ধনাত্মক মান যে কলামে থাকে তাকে বলে পিভট কলাম। তাহলে উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ ধনাত্মক মান কত আছে 8, এর যে কলামে থাকে তাকে পিভট কলাম বলে। এটা আছে দ্বিতীয় কলামে, তাহলে আমরা বলতে পারি এখন পিভট কলাম হচ্ছে দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম। তারপর পিভট সারি, পিভট সারি হচ্ছে উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ, উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ ধনাত্মক মান যে কলামে থাকে তাকে বলে পিভট কলাম। তাহলে পিভট কলাম দ্বিতীয় কলাম পাইছি। পিভট কলামের ঋণাত্মক উপাদান দ্বারা ধ্রুবক কলামের উপাদানকে ভাগ করতে হয়। পিভট কলামের ঋণাত্মক উপাদান দ্বারা ধ্রুবক কলামের উপাদানকে ভাগ করতে হয়, যার ভাগফল সবচেয়ে ছোট হয় ওটা যে সারিতে থাকে তাকে বলে পিভট সারি। কথা আবার বলি, পিভট কলামের ঋণাত্মক উপাদান দ্বারা, এই পিভট কলাম এটা ঋণাত্মক উপাদান, -2 এটা ঋণাত্মক, এটা ঋণাত্মক, যদি কোনটা প্লাসের আসতো তাহলে ওটা ভাগ করা যেত না। কাকে? এই ধ্রুবক কলামকে। আমি এখানে -2 দিয়ে ভাগ করবো 8 কে, 4 দিয়ে ভাগ করবো 12 কে, তবে কোন একটা প্লাসের আসলে তাকে দিয়ে ভাগ করা যেত না, ভাগ করা হবে শুধু মাইনাস থাকতে। -2 আছে -4 আছে, দুইটা উপাদান দিয়ে ভাগ করতে পারবো। এর বরাবর যে ধ্রুবক কলাম মান আছে এই মানকে, তবে ভাগ করার সময় এখানে মাইনাস বিবেচনায় আসবে না। যেমন 8 কে ভাগ করবো প্লাসের 2 দ্বারা, এবং একইভাবে 12 কে ভাগ করবো প্লাসের 4 দ্বারা, অর্থাৎ ভাগ করার সময় মাইনাস বিবেচনা হয় না। তাহলে আমি 8 কে যদি প্লাসের 2 দিয়ে ভাগ করি তাহলে 4 হয়, 12 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 3 হয়। ঠিক আছে, 8 কে যদি আমি প্লাসের 2 দিয়ে ভাগ করি তাহলে 4 হয়, আর 12 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 3 হয়।
ভাগ করলে যার মান সবচেয়ে ছোট হয়, যে সারি মান সবচেয়ে ছোট হবে, যার মান সবচেয়ে ছোট হয় ওই মান যে সারিটা থাকে বিপদ সারি বলে। এখানে হচ্ছে 4, এখানে 3 হচ্ছে ছোট, এই ছোট যে সারিটা থাকে তাকে বিপদ সারি বলে। তাহলে বিপদ সারি হচ্ছে তৃতীয় সারি, বিপদ সারি তৃতীয় সারি, এবং পিভট উপাদান হচ্ছে -4। পিভট উপাদান কত? -4। এখানে পিভট কলাম দ্বিতীয় কলাম, পিভট সারি তৃতীয় সারি, আর পিভট উপাদান কত? -4। ওকে, পিভট উপাদান -4। তাহলে আমরা এইভাবে তোমার পিভট কলাম, পিভট সারি আর পিভট উপাদানটা নির্ণয় করে নেব। নির্ণয় করে এরপরে আমি বানাবো ম্যাট্রিক্স 2। ম্যাট্রিক্স 2 ঠিক আছে। আর ম্যাট্রিক্স 2 এর ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে অবশ্যই তোমাদের, সেটা হচ্ছে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে পিভট কলামের চলক সারিতে চলে যাবে, পিভট সারির চলক কলামে চলে আসবে। পিভটের কলামের চলক কত আছে? x1 পিভট সারিতে চলে আসবে, আর পিভট সারি চলক s2 কলামে চলে যাবে। কথাটা আমি আবার বলি, পিভট কলামের যে চলক আছে, পিভট কলামের যে চলক আছে এটা সারিতে চলে আসবে, আর পিভট সারির যে চলক আছে সেটা কলামে চলে যাবে, আর বাকি চলক সব ঠিক থাকবে। 1 x2 পাই s1, ঠিক আছে। এরপরের প্রথম কাজ হচ্ছে তোমার পিভট উপাদান দ্বারা কলামের উপাদানকে ভাগ করে দিবা। তাহলে আমি -4 দিয়ে ভাগ করবো 8 কে, তাহলে 8 ভাগ -4, তাহলে -2, -2 দিয়ে -4 কে ভাগ করবো, -2 দিয়ে ভাগ করবো -4 কে, -4 দ্বারা -2 কে, তাহলে 0.5, আর এখানে 1 কে ভাগ করবো 0.4 দ্বারা, 1 কে ভাগ করবো 1 কে ভাগ করবো 4 দিয়ে, -0.25। খেয়াল করো সবাই কি করবো, পিভট কলামের যে উপাদানগুলো আছে উপাদানকে ভাগ করবো, 8 কে ভাগ করবো, উপাদান কত আছে -4 দ্বারা, 8 কে ভাগ করবো -4 দিয়ে, তাহলে 8 কে যদি আমি -4 দিয়ে ভাগ করি তাহলে হবে -2, আর -2 কে ভাগ করবো -4 দিয়ে 0.5, আর এই যে 1 কে পিভট উপাদানের জায়গায় কাকে ভাগ করতে হয়? 1 কে ভাগ করতে হয়। তাহলে পিভট উপাদানের জায়গায় আমি 1 কে ভাগ করবো কি দিয়ে? -4 দিয়ে। তাহলে 1 কে যদি -4 দিয়ে ভাগ করি -0.25, এই -4 দিয়ে এরপর সারিকে ভাগ করতে হবে। তবে সারিকে ভাগ করার সময় এই মাইনাস বিবেচনা আসে না, কারণ তুমি যখন বিপদ সারি নির্ধারণ করছিলা তখন কিন্তু এই মাইনাস বিবেচনা করনি। তুমি যখন বিপদ সারি নির্ধারণ করছো তখন কিন্তু এই মাইনাস বিবেচনা করনি। সো এই মাইনাস ভাগ করার সময় এই মাইনাস বিবেচনা হবে না। তাহলে তোমার যেটা হবে সেটা হচ্ছে 12 ভাগ করে দেব 4 দিয়ে, সেটা হচ্ছে 3, আর এই পাশে -2 কে ভাগ, এই -2 কিন্তু থাকবে, বাট এখানে যে মাইনাস আছে সেটা থাকে না। তাহলে -2 কে ভাগ করব 4 দিয়ে, -0.5, -0.5, ঠিক আছে। আমি আবার একটু বলি, তুমি পিভট কলাম, পিভট সারি, পিভট উপাদান নির্ধারণ করবা। উপাদান কত? -4। কিভাবে হয়েছে? যে উপাদানটা পিভট সারিতে থাকবে কলামে থাকবে সেটাকে বলে পিভট উপাদান। -2 কলামে আছে, 8 কলামে আছে, পিভট কলামে আছে, 12 পিভট সারিতে আছে, -2 পিভট সারিতে আছে, বাট এই -4টা দেখো কলামেও আছে সারিতেও আছে। যে উপাদান পিভট কলাম পিভট সারি থাকবে তাকে বলা হবে পিভট উপাদান। এরপরে ধাপ হচ্ছে এই পিভট উপাদান দ্বারা কলামকে ভাগ করে দেবে। 8 কে ভাগ করো -4 দিয়ে, -2 কে -4 দিয়ে, আর উপাদানের জায়গায় 1 কে ভাগ করতে হয় -4 দিয়ে। আর সারি ক্ষেত্রে ভাগ করতে হবে, পিভট উপাদানের মাইনাস বিবেচনা হবে না, 12 কে ভাগ করব 4 দিয়ে, -2 কে ভাগ করব 4 দিয়ে। ওকে, এরপরে যাও ম্যাট্রিক্স 2। এখানে তোমরা কিছু মান বের করতে হবে, যে মানগুলো হচ্ছে তোমাকে আমি একটু যদি বলি, এখানে সেটা হচ্ছে এরকম যে এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, এটা হচ্ছে 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3। তো এখানে মান বের করা আছে এ আর এ বের করা আছে, ঠিক আছে। এই 5টা মান বের করা আছে, তো তোমাকে 1 2 3 4 5টা মান বের করা আছে, 5টা আর তোমাকে এই মানগুলো বের করতে হচ্ছে, আর 4টা মান বের করতে হচ্ছে, A1 1 A1 3।
a21 a23 এই চারটা মান লাগবে আমার। তাহলে a11 হচ্ছে এই জায়গার মান, আর এই জায়গার মানটা মূলত আসবে এই জায়গার সমাধানের মাধ্যমে। তাহলে আমরা একটু লিখে নিতে পারি যে এখানে a11 কিভাবে আসে, a11 a13 a21 23। ওকে, তাহলে তুমি মান বসাও 0 0 বসাবো, 0 পর একটা মাইনাস দিব, মাইনাস দিয়ে 0 বসাবো, 0 পর মাইনাস দিব, 0 বসাবো, 0 পর কি দিব, মাইনাস দিব। মাইনাস দিয়ে এই 0 পর পিভট কলামে যে মান আছে, পিভট কলামে কত আছে 8 ইনটু পিভট সারিতে আছে 12 আর উপাদান কত -4। এই হচ্ছে তোমার এই উপাদানগুলো মান বের করার পদ্ধতি বা নিয়ম। প্রথমে কি দেব 0 0 দেব, 0 দিয়ে মাইনাস দেব, মাইনাস 0 বিপরীতে পিভট কলামের মান, 0 বিপরীতে পিভট সারির মান, আর ভাগ করব পিভট উপাদান দিয়ে। তারপরে a13 এ যাও, a13 6, তাহলে 6 দেব মাইনাস এই 6 এর বিপরীতে পিভট কলামে আছে কত 8, পিভট সারিতে আছে কত -2, 6 দিয়ে মাইনাস দিয়ে মাইনাস পিভট কলামে আছে কত, পিভট কলামে আছে কত 8 আর পিভট সারিতে আছে -2, ভাগ করব -4 দিয়ে। তারপরে 8 মাইনাস এই 8 বরাবর পিভট কলামে আছে কত -2 আর পিভট সারিতে আছে কত 12, ভাগ করব -4 দিয়ে। তারপর -2 নিয়মের মাইনাস, এই 2 বরাবর কলামে কত আছে -2, সারিতে কত আছে -2, ভাগ করব -4 দিয়ে। এইভাবে আমরা মানগুলো বের করে নিব, ঠিক আছে। বুঝছো? a11 এর কি আছে 0 0 বিপরীতে পিভট কলাম, পিভট সারি গুণ আর ভাগ করব পিভট উপাদান দিয়ে। তারপর 6 পিভট কলাম, পিভট সারি, ভাগ করব পিভট উপাদান দিয়ে। তাহলে আমি এবার মান বের করি। প্রথমে কি 0 মাইনাস 8 ইনটু 12 ভাগ করব -4 দিয়ে, 24। এখানে আসছে কত 24। তারপরে 6 মাইনাস 8 ইনটু -2 ভাগ -4 প্লাসের 2 চলে আসছে। আবার একটু দেখি 6 মাইনাস 8 ইনটু -2 ভাগ -4, জি প্লাসের 2 চলে আসছে, প্লাসের 2। 8 মাইনাস -2 ইনটু 12 ভাগ -4, এখানে 2 চলে আসছে, তাহলে আমরা এখানে 2 দিব। তারপরে -2, এটা হবে 8, হ্যাঁ তো বললামই পরেরটাই, -2 মাইনাস -2 ইনটু -2 ভাগ -4, এটা -1 আসছে, -1 আসছে। আবার দেখি -2 মাইনাস -2 ইনটু 2 ভাগ -4, -1 আসছে, জি। আমি ম্যাট্রিক্স 1 থেকে ম্যাট্রিক্স 2 বানাইলাম, তবে এখানে কাম্য সমাধান লেখা যাবে না। যদি ম্যাট্রিক্স 2 তে আমি কাম্য সমাধান লিখতে পারতাম, অর্থাৎ কাম্য সমাধান পেয়ে যেতাম যদি এই এখানে কিন্তু এই যে এই প্রথম ধ্রুবক কলাম যেটা আছে, ধ্রুবক কলাম মান কখনোই মাইনাসের আসবে না। এই ধ্রুবক কলামের কোন উপাদানের মান কখনোই মাইনাসের আসবে না। যদি কখনো মাইনাস চলে আসে তাহলে বুঝবা তোমার অঙ্ক কোথাও ভুল হয়েছে। আমি আবার বলে দিচ্ছি, ধ্রুবক কলামের মানে কখনোই কোনো মাইনাস আসবে না। যদি মাইনাস কখনো চলে আসে বুঝবে তোমার অঙ্ক কোথাও ভুল হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, অঙ্কটা হয়েছে বুঝবো কিভাবে, সেটা হচ্ছে উদ্দেশ্যমূলক অপেক্ষক হচ্ছে পাই। এই উদ্দেশ্যমূলক অপেক্ষকের এই ধ্রুবক কলাম কখন মাইনাস আসবে এটা বাদ দিয়ে, প্রথম উপাদান বাদ দিয়ে বাকি যে উপাদান আছে সবগুলো মাইনাসের হতে হবে। এই পায়ের মানে এটা বাদ দিয়ে বাকি যত উপাদান আছে সব মাইনাসের হতে হবে। যদি সব মাইনাসের হয় তাহলে সমাধান হয়ে গেছে, আর যদি সব মাইনাসের না হয় তাহলে অঙ্কটা আবার করতে হয়। এখন যদি এটাও মাইনাসে চলে আসে তাহলে বলতাম যে ইহে কাম্য সমাধান। বাট এখানে কিন্তু একটা প্লাসের একটা মাইনাস আছে, প্লাস যতক্ষণ থাকবে আমাদের ততক্ষণ পর্যন্ত অঙ্ক চালিয়ে যেতে হবে। অর্থাৎ এই মান বাদ দিয়ে বাকি যা উপাদান আছে সবগুলো মাইনাসের হতে হয়। একটু যে প্লাসের হয় অঙ্ক কমপ্লিট হয় না, তোমাকে আবার করতে হবে। যদি এখানে এইটা মাইনাস চলে আসতো তাহলে বলতাম ইহাই কাম্য সমাধান, বাট এটা মাইনাস না আসার কারণে অঙ্কটা আমাকে আবার করতে হচ্ছে। আমরা লিখে নিব যেখানে কাম্য সমাধান সম্ভব নয়। এটা হচ্ছে একমাত্রিক কার্যক্রম সমাধান পদ্ধতি বা নিয়ম।
আমি লিখে নেব যে এখানে গাম্মা সমাধান সম্ভব নয়। সম্ভব নয়। এক্ষেত্রে নতুন পিভট কলাম, নতুন এক্ষেত্রে নতুন পিভট কলাম, পিভট কলাম কি? পিভট কলাম সেই একই নিয়ম, উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ ধনাত্মক মান। এই পায়ের মধ্যে সর্বোচ্চ ধনাত্মক মান যে কলামে থাকে তাকে বলা হয় পিভট কলাম। সর্বোচ্চ ধনাত্মক মান যে কলামে থাকে তাকে বলা হয় পিভট কলাম। তবে এই উপাদান বাদ দিয়ে কখনোই এই ধ্রুবক কলাম পিভট উপাদান হবে, পিভট কলাম হবে না। পিভট কলামটা হবে চলক বরাবর, এই ধ্রুবক বরাবর কখনোই পিভট কলাম হবে না, এটা খেয়াল রাখবে কিন্তু। তাহলে 24 বাদ দিয়ে সবচেয়ে ধনাত্মক মান কোনটা আছে? A2। যেহেতু মাইনাসের এটা ধনাত্মক একটা আছে, তার একটাই, তাহলে এটা হচ্ছে তোমার পিভট কলাম। ঠিক আছে। আর পিভট সারি, পিভট সারি হচ্ছে পিভট কলামের ঋণাত্মক উপাদান দ্বারা ধ্রুবক কলামের উপাদানকে ভাগ করব। পিভট কলামের ঋণাত্মক উপাদান দ্বারা, এখানে মাইনাস এখানে মাইনাস, এই দুইটা মাইনাস আছে, দুইটা মাইনাস দিয়ে আমি ধ্রুবক কলামের উপাদানকে ভাগ করব। যার ভাগফল সবচেয়ে ছোট হবে ওই মান যে সারিতে থাকবে তাকে বলা হবে পিভট সারি। তাহলে 2 কে যদি 1 দিয়ে ভাগ করি, 2 কে যদি, তবে ভাগ করার সময় মাইনাস বিবেচনা হবে না, এটাকে মনে রাখতে হবে। ভাগ করার সময় মাইনাস বিবেচনা আসে না, ভাগ করার সময় মাইনাস বিবেচনা আসে না। তাহলে আমি 2 কে ভাগ করব প্লাসের 1 দিয়ে, তাহলে 2 হবে। আর 3 কে ভাগ করবো 0.5 দিয়ে, তাহলে 6 হবে। তো ভাগ করলে যার মান সবচেয়ে ছোট হয় ওই মান যে সারিতে থাকে তাকে পিভট সারি বলি। এটা মান সবচেয়ে ছোট হয়, এই মান দ্বিতীয় সারিতে আছে, সো পিভট সারি হচ্ছে দ্বিতীয় সারি। আমি আবার বলি, উদ্দেশ্যমূলক অপেক্ষকের এই উপাদান বাদ দিয়ে কিন্তু উদ্দেশ্যমূলক অপেক্ষকের সবচেয়ে ধনাত্মক মান 2 যে কলামে থাকে তাকে পিভট কলাম বলে। তাহলে পিভট কলাম হচ্ছে তৃতীয় কলাম, আর পিভট কলাম হচ্ছে তৃতীয় কলাম। আর পিভট কলামের ঋণাত্মক উপাদান দ্বারা ধ্রুবক কলাম উপাদানকে ভাগ করতে হয়। এখানে -1 -5 দিয়ে ভাগ করে ধ্রুবক কলাম উপাদানকে ভাগ করলে যার মান সবচেয়ে ছোট হবে ওই মান যে সারিতে থাকে তাকে পিভট সারি বলা হবে। 2 তে থাকবে 2 আছে, 2 এর আমি ভাগ করব 1 দিয়ে, সেটা 2 হবে। 3.5 দিয়ে ভাগ করব, তাহলে এটা 6 হবে। এর সবচেয়ে ছোট 2 সবচেয়ে ছোট ওই মান যে সারিতে থাকে তাকে পিভট সারি বলে। তাহলে পিভট সারি হচ্ছে দ্বিতীয় সারি। আমরা লিখে নিব নতুন পিভট কলাম, তৃতীয় কলাম, নতুন পিভট সারি, দ্বিতীয় সারি, এবং নতুন পিভট উপাদান -1। নতুন পিভট উপাদান -1। নতুন পিভট উপাদান কি? -1। এখানে নতুন পিভট কলাম, তৃতীয় কলাম, নতুন পিভট সারি, দ্বিতীয় সারি, পিভট উপাদান -1। ওকে, এটা গেল। এবার আমরা ম্যাট্রিক্স 2 তো আছে, ম্যাট্রিক্স 3 বানাবো। আমরা লিখে নিব ম্যাট্রিক্স 3। হ্যাঁ, প্রথম আমরা চলক পরিবর্তন করব। পিভট কলামের চলক সারিতে চলে যাবে, সারি চলক কলামে চলে যাবে। পিভট কলামের চলক আছে কত? x2, x2 সারিতে চলে আসবে, এই হচ্ছে x2। আর পিভট সারির চলক কলামে চলে যাবে, s1। পিভট কলামের চলক সারিতে যাবে, পিভট কলামের চলক সারিতে চলে আসবে, আর সারির চলক কলামে চলে যাবে। ব্যাস, এই কাজ হচ্ছে প্রথমে এই কাজটা করতে হয়। তোমরা ম্যাট্রিক্স 1 থেকে ম্যাট্রিক্স 2 যখন বানাচ্ছো তখন তোমরা এই জিনিসটা দেখছো। পিভট হ্যাঁ, পিভট কলামের চলক সারিতে চলে যাবে, সারির চলক কলামে চলে আসবে, ব্যাস। আর বাকি চলক সব ঠিক থাকবে। এখানে s1, s2, এখানে হচ্ছে পাই, এটা হচ্ছে x1। এখন আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এখানে মান বের করবো। এটা কি? a1 on a1 2, তাহলে মান বের করতে হবে a1 on a1 2। তাহলে আমরা এখন দেখতে, তোমরা হাতের বাম পাশে ম্যাট্রিক্স বানাবে, হ্যাঁ, ডান পাশে জায়গা রেখে দিও। বাম পাশে ম্যাট্রিক্স বানাবে, ডান পাশে জায়গা রেখে দিও। ম্যাট্রিক্স 2টাও বাম পাশে বানায়, ডান পাশে জায়গা রেখে দিও, যাতে এই বিষয়গুলো লিখতে পারো। এখানে a1 on, a1 on কিভাবে বের করবো? এই 24 থেকে এই উপাদান থেকে a1 on আসবে, তাহলে 24 লিখে একটা মাইনাস দিব। মাইনাস দিয়ে এই 24 বরাবর পিভট উপাদানে চলে যাবে, পিভট কলামে চলে যাবে। 24 পিভট কলামে গেলে 2, পিভট সারিতে আসবো, সারিতে আসলে 2, আর ভাগ করবো -1 দিয়ে, তাহলে a1 2 -2
2 বরাবর পিভট কলামে যাব 2, পিভট সারিতে আসবো 0.5, উপাদান কত -1, তারপরে 3 1, পিভট কলামে যাব এই 3 বরাবর, হ্যাঁ 3 বরাবর পিভট কলামে যাবা 3, কলাম বরাবর যাবা মাইনাসের 0.5, 3 বরাবর সারিতে যাবা 2, ভাগ করবো -1 দিয়ে, ঠিক আছে। 3 2 কত আছে -0.25, কলামে যাবা -0.5, সারিতে যাবা 0.5, ভাগ করব -1 দিয়ে। আমি আবার একটু বলতেছি, এটা হচ্ছে আমার এই জায়গার মান দরকার। এই মানগুলো আর এই মানগুলো তো আছে, এই একটা দুইটা তিনটা চারটা মান দরকার। তাহলে 24 লিখবো আগে, A11 এর মান, A11 এর জায়গায় 24 দিয়ে মাইনাস দিয়ে দেখতে এই কলামের মান আর সারির মান গুণ করে ভাগ করবো উপাদান দিয়ে -1 কে। 1 2 তে যাবো, কলামে যাবো, সারিতে আসবো 2 আর 0.5 গুণ করবো, ভাগ করবো -1 দিয়ে। 3 1 এ যাবো, 3 মাইনাস দিব, কলামে যাবো, সারিতে যাবো, ভাগ করবো -1 দিয়ে, ঠিক আছে। 3 পর কলামে -0.5 আর সারিতে হচ্ছে 2, তারপর -0.25 এ যাবো, 25 গেলাম, এই 25 কলামে যাবো, -0.5 সারিতে যাবো 0.5, ভাগ করবো -1 দিয়ে, ব্যাস। এবার মানগুলো বসাবো। আর একটা জিনিস হচ্ছে যে আমরা প্রথমে যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে এই উপাদান দিয়ে আগে ভাগ করে নেব, যে এই মানগুলোকে বের করবো, এই উপাদান দিয়ে -1 দিয়ে এই পিভট কলামে বাকি উপাদানকে ভাগ করে দিব। তাহলে 2 কে ভাগ করবো -1 দিয়ে, তাহলে -2। এই উপাদানের জায়গায় 1 কে ভাগ করতে হয়, সবসময় মনে রাখবা পিভট উপাদানের জায়গায় 1 কে ভাগ করতে হয় ওই উপাদান দ্বারা। তাহলে 1 কে যদি -1 দিয়ে ভাগ করি তাহলে এখানে -1 হবে, আর এখানে আছে -0.5, তো -0.5 কে ভাগ করবো, এখানে -0.5 নিচে আছে, কোনো অসুবিধা নেই, তুমি কিন্তু চাপ ক্যালকুলেটর চাপার সময় অবশ্যই 0.5 কে ভাগ করতে হবে 1 দ্বারা, অর্থাৎ -1টা অলওয়েজ নিচে। ভুলে কি আবার 0.5 দিয়ে প্রথম 1 দিয়ে পরে 0.5 দিও না, পিভট উপাদান অলওয়েজ নিচে, পিভট উপাদান। তাহলে -0.5 কে ভাগ করবো, -0.5 ভাগ দিয়ে -1 দিয়ে দিব, তাহলে 0.5। এবার সারিতে আসো, এই 2 কে ভাগ করবো এখানে -1 দিয়ে, না মাইনাস দিয়ে না, সারির সময় ভাগ করার সময় মাইনাস বিবেচনা হয় না, কারণ তুমি যখন পিভট সারি বের করছিলে তখন কিন্তু মাইনাস বিবেচনা করোনি। তাহলে 2 কে ভাগ করবো +1 দিয়ে, তাহলে শুধু 2। এখানে 0.5 কে ভাগ করবো +1 দিয়ে, 0.5। আচ্ছা, এরপরে আসো, এরপরে এখানে আসো, এই 24, হ্যাঁ 24 - 2 কিভাবে এই জায়গার উপাদান এই জায়গার উপাদান কিভাবে বের করবো সেটা আগে লিখে দিছি। তাহলে 24 এর ক্ষেত্রে মান যেভাবে বের করবো সেটা হচ্ছে লেখা আছে এখানে। আমরা শুরুতে যে কাজটা করবো 24 লিখে বিয়োগ দিব, বিয়োগ 2 × 2 ভাগ করে দিব -1 দিয়ে, তাহলে 28 আসছে। তারপর -2 × 0.5 ভাগ করবো -1 দিয়ে, তাহলে -1, এখানে কি আসছে -1। তারপরে 3 1 এ যাও, 3 -0.5 × 2 ভাগ -1, এটা 2 আসছে, ডিরেক্ট 2, তাহলে 2। তারপরে এই মানটা বের করো, -0.25 নিয়ে আবার -0.5 × 0.5 ভাগ -1, -0.5 ব্যাস, এ হচ্ছে ম্যাট্রিক্স 3। এখানে কিন্তু আমরা লিখতে পারি কাম্য সমাধান, কারণ হচ্ছে এই যে ধ্রুবক কলাম বাদ দিয়ে, এই যে ধ্রুবকের মান এটা বাদ দিয়ে বাকি যা আছে সব মাইনাসে চলে আসছে, কিন্তু আগেরটার মধ্যে এটা বাদ দিয়ে বাকি কিন্তু সব মাইনাস আসে না, একটা প্লাসের ছিল। তো মাইনাস যখন চলে আসবে তখন অঙ্ক স্টপ, আমরা লিখতে পারি যে ইহাই কাম্য সমাধান। এটাকে লিখে নেব যে ইহাই কাম্য সমাধান। আমরা লিখে নেব যে ইহাই কাম্য সমাধান। ইহাই কাম্য সমাধান।
এক্ষেত্রে কাম্য মান, এই কাম্য সমাধান এক্ষেত্রে কাম্য মান। অঙ্কের পদচলক আগে লিখবো পাই x1 x2 s1 s2। পায়ের মান কত পেয়েছি 28, তারপর x1 এ যাও, x1 হচ্ছে এখানে কলামের যে মানগুলো আছে বরাবর এই মানগুলো এই এই এই, তাহলে পাই হচ্ছে 28, x1 কত 2, x1 2, x2 কত 2, x2 2, আর s1 s2 0, s এর মান s2 এর মান 0। অর্থাৎ কলামের যে মানগুলো আছে এই মানগুলো হচ্ছে তুমি চলক সমূহ বসাইতে পারো, পিভট কলামের যে মানগুলো আছে এগুলো চলকের জায়গায় বসাইতে পারবে, আর বাকিগুলো সব 0 লিখতে হয়। তাহলে পাই 28, x2 হচ্ছে 2, x1 হচ্ছে 2, আর বাকি যা আছে সব 0। এখন তুমি যদি যাচাই করতে চাও যে আমার অঙ্কটা হয়েছে কিনা, তুমি যাচাই করতে পারো। যেমন এই মানগুলো তুমি যদি এখানে বসাও, দেখো 28 হয় কিনা। 28 যেমন 8 ইন্টু x1 এর মান হচ্ছে 2 প্লাস 6 ইন্টু x2 এর মান হচ্ছে 2 ইকুয়াল দিলে হ্যাঁ 28 হয়েছে। তারপরে তুমি যদি চাও যে আমি s1 s2 মান 0 হয় কিনা যাচাই করবো, তাহলে s1 এবং s2 মান 0 হয় কিনা দেখতে পারো। যেমন s1 সমীকরণ এমন ছিল 8 - 2x1 - 2x2 ছিল, এটা s1 এর মান ছিল, আর s2 এর মান ছিল 12 - 4x1 - 2x2। এখন মান বসাই দেখো হয় কিনা। যেমন s1 এর মান 8, বাদ দিয়ে 2 ইন্টু x1 কত 2, 8 - 2 ইন্টু x1 হচ্ছে 2 মাইনাস 2 ইন্টু 2, তো বাদ দিলে 0 চলে আসছে। s এর মান 0 আসে, আবার এটাও কি 0 আসে। তো এইভাবে বুঝতে পারি আমার অঙ্কটা সঠিক হয়েছে। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। একদম যেহেতু কোনো সূত্র নাই, ধারাবাহিকতা মেনটেন করতে হয়। তুমি ধারাবাহিকভাবে অঙ্কটা ভালোভাবে বুঝো, ধাপে ধাপে বুঝো, তাহলে অঙ্ক কঠিন লাগার কথা না। আশা করি ক্লাসটি সবারই ভালো লাগছে। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি বন্ধুদের সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।